নমস্কার, শুরু করছি বাংলা বাজারের মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা একটা দুটো তিনটে বিষয়কে নিয়ে আমাদের মতামত দিই, আপনারাও আপনাদের মতামত দিতে পারেন। প্রথম বিষয়, মোদিজি নেহেরু হতে চাইছেন। তখন ঘড়িতে 4:12 আমাদের স্পিকার বিরোধীদের থামিয়ে দিয়ে জানালেন, এবারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণের ওপরে আলোচনার শেষে জবাবি ভাষণ দেবেন মোদিজি। এই জবাবি ভাষণ দেওয়ার ব্যাপারে বা ভাষণ দেওয়ার ব্যাপারে আমাদের মোদিজির কোনো জুড়ি নেই। উনি লোকসভাকে অনায়াসে পাবলিক র্যালি বানিয়ে ভাষণ দিতেই পারেন, দিয়েছেন, যা মনে হয় বলেছেন। অধিকাংশ মিথ্যে, অধিকাংশ বানানো, বাগাড়ম্বর বললে যা বোঝায় ঠিক তাই। বিরোধীরা একেই তো ঐক্যবদ্ধ নয়, তার উপরে সামনে রাহুল গান্ধী থাকলে মোদিজি এক অন্য এনার্জি পেতেন। চোখ মুখ থেকে ঝরে পড়ছে ব্যঙ্গ, শ্লেষ, টিটকিরি, এসব আমরা দেখেছি। কিন্তু সিনেমা তো যেমন শুরু হয় তেমনই শেষ হয় না। বহু ঘটনা ঘটতে থাকে, বিভিন্ন মোড় আসে, বাঁক আসে। দেশের জনগণ তো ছেড়েই দিন, মাত্র 6-7 মাস আগে সাংবাদিকরাও সব বক্তৃতা খুব মন দিয়ে শুনতেন না। আর কোলে চাপা সংবাদ মাধ্যম তো লাইভ মোদিজি চালিয়ে দিয়ে ক্যান্টিনে চলে যেতেন, খাওয়া দাওয়া করতেন। মোদিজি তখন বলে চলেছেন, এদেশের কৃষকরা এগোতে কেন পারল না, কারণ নেহেরু। এদেশের অর্থনীতি কেন এত দিলেও 5 ট্রিলিয়ন হয়নি, কারণ নেহেরু। ইন্টারেস্টিং ছিল কেবল এই পার্টটা, উনি সেই কংগ্রেসের যেখানে যা কিছু ফষ্টি নষ্টি তার মূলে আছে কমিউনিস্টের মতন, যেখানে যা কিছু হয় তার মূলে নেহেরুকে রাখতেন। আর মনে মনে এক অদম্য ইচ্ছে নেহেরুর সমকক্ষ নয়, নেহেরুকে পার করে যাবার। যে মানুষটা দেশ স্বাধীন করার জন্য বিভিন্ন সময় মিলিয়ে 9 বছর জেলে কাটিয়েছেন, তার সমকক্ষ হতে চান এক বিশ্বাসঘাতকের উত্তরাধিকারী। সেই মানুষের সমকক্ষ হতে চান যিনি ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড লিখেছেন, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি লিখেছেন। সেই মানুষটির সমকক্ষ হতে চান যার জীবনে বিজ্ঞান, যুক্তিবাদ আর মানবতাবাদ ছিল প্রথম 3টে শব্দ, যিনি মনে করেছিলেন ভাখরা নাঙ্গল ড্যাম এই আধুনিক ভারতের পবিত্র মন্দির। তার সমকক্ষ হতে চান গণেশের মাথায় হাতির সুর বসানোটাকে প্লাস্টিক সার্জারি বলা, নিজের জন্মকে বায়োলজিক্যাল নয় বলে দাবি করা এক মানুষ। সেই তিনিই রাষ্ট্রপতির ভাষণকে স্বাগত জানিয়ে ভাষণ দিতে গিয়ে বললেন, আমি একজন চায়ওয়ালার সন্তান, ওই 3 বারের প্রধানমন্ত্রী হলাম, তা কংগ্রেসের পছন্দ নয়। প্রকারান্তরে তিনি সংসদে দাঁড়িয়ে আবার বোঝালেন যে নেহেরু 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমিও হয়েছি। ভাগ্যিস বলেননি রবীন্দ্রনাথের দাড়ি আছে, আমারও দাড়ি আছে। তো তিনি বলা শুরু করার সময়ই একেবারে এক্সপেক্টেড, এটাই তো হবার ছিল, সম্মিলিত বিরোধী দলের সাংসদরা মণিপুর নিয়ে কিছু বলুন, নিট পরীক্ষা নিয়ে কিছু বলুন, এক্সিট পোল স্ক্যাম নিয়ে কিছু বলুন, ইত্যাদি স্লোগান তোলা শুরু করলেন। এবং আমরা দেখলাম মূর্তি বানানো সেই কুমোরটুলির মূর্তি থেকে রং মাটি খসে খসে পড়ছে, খড় বেরিয়ে আসছে, মোদিজির জিভ শুকোচ্ছে, তিনি লড়খড়াচ্ছেন, যাকে বলে নার্ভাস। এতদিনে খাপে খাপ পঞ্চুর বাপ। সবাই তো এটা দেখার জন্যই বসেছিল। কিন্তু ওদিকে আর এক ঘটনা ঘটে চলেছে। মোদিজি বিকশিত ভারতের কথা বলছেন, দেশ গত 10 বছরে কিভাবে এগিয়েছে, কিভাবে দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির সুযোগ বেড়েছে, দেশ কিভাবে ডিজিটাল হয়ে উঠছে, এসবের বাওয়াল দিচ্ছেন। কিন্তু তার আগেই 2টোর সময়ে হাতরাসের ঘটনা ঘটেছে। বিকেল 4টে নাগাদ জানা গেছে কিছু না হলেও 30-40 জন মারা গেছেন। জানা গেছে প্রচুর গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এসব খবর এসে গেছে মিডিয়াতেও, যদিও সেই সময়ে আমাদের কোলে বসা মিডিয়া পর্দা থেকে মোদিকে নামিয়ে এই মর্মান্তিক খবর দেখাবে ততটা ধক, ততটা সাহস, ততটা শিরদাঁড়ার জোর তাদের নেই। অতএব সেখানে মোদিজি বিকশিত ভারতের কথা বলছেন, বলেই যাচ্ছেন। ওখানে সারি সারি মৃতদেহ বাসে করে, ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যে হাসপাতালের বিদ্যুৎ বিল না দেবার জন্য
বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, মানে ফ্যান সেটাও ছিল না, অপারেশন থিয়েটারে স্বাভাবিকভাবে বিদ্যুৎ নেই, ডাক্তার নেই, এমনকি প্যারামেডিক্যাল কর্মীরা এসব দেখে পালিয়েছেন। पुलिस प्रशासन की जिम्मेवारी के हिसाब से ये इतना कांड हुआ है। पुलिस प्रशासन ने एक रोड जो बंद था, जाम लगा हुआ था रात 11 बजे से, वो जाम खुलवाया पुलिस प्रशासन ने, और उसकी वजह से ये दुर्घटना हुई। 100-150 चले गए। कितने लोगों की मौत हुई? 100-150 आदमी चले गए यहाँ से, 200 के लमसम चले गए। और ये अभी तक कोई लाइट नहीं, एक डॉक्टर थे, बाकी के कोई नहीं। आगे को अप्लाई नहीं कर रहे, उनको एग्रीमेंट नहीं अभी तक कोई दे पा रहे, तो क्या करेंगे? हॉस्पिटल में ऑक्सीजन में बताइए, हमने कैच के लाया, इनमें सांस चल रही है, जान है वो नहीं खत्म हो रही है। ना दरोगा ना मंत्री एसपी कोई नहीं है यहाँ पर, नहीं कोई ऑक्सीजन है, कोई ड्रिप लगा रहे, कोई सीरियस होगा उसमें ड्रिप लगा दे, तब आएगा। लगभग कितने लोगों की मौत हो चुकी है यहाँ पर? 1.5 घंटा हादसे को हो गया, अभी का कोई सीनियर ऑफिसर यहाँ पे मौजूद नहीं है, न कोई सीनियर डॉक्टर यहाँ पे, सीएमओ साहब अभी तक आए नहीं है। 200 मौतें लगभग हो चुकी है, कोई सुनने वाला नहीं है, कोई रेफर करने वाला नहीं है। ওদিকে মোদিজির বাওয়াল চলছে, ঘড়িতে 5:30 খবর আসছে মৃতের সংখ্যা 80 ছুঁয়েছে। মোদিজি বোঝাচ্ছেন কিভাবে গত 10 বছরে তার আগের 10 বছরের তুলনায় দেশে এক ডিজিটাল বিপ্লব ঘটে গেছে। মানুষ তার সাহায্য নিয়েই কিভাবে ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছেন, ডিজিটাল ইন্ডিয়া তার খবর তিনি দিচ্ছেন। কিন্তু কেউ তাকে এটা জানাচ্ছেন না যে দেশের মধ্যেই উত্তরপ্রদেশে এক দুর্ঘটনাতে 80 জন মানুষ মারা গেছে, আপনি বাওয়াল দেওয়া বন্ধ করুন। না, এসব খবর পিএমওতে যায়, সেখান থেকে শটান প্রধানমন্ত্রীর কাছে। হয় তার কাছে খবর যায়নি, যা আমাদের কাছে বিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ বহু লোকাল মিডিয়া তখন এই খবর দেখাচ্ছে, আহতদের নিয়ে যাওয়ার খবর দেখাচ্ছে, ছবি। আসলে তিনি বক্তৃতা শেষ করে তবেই এই দুর্ঘটনার খবর দেবেন, ঠিক যেমনটা ঘটেছিল পুলওয়ামার সময়। সেদিন জওয়ানদের রক্তমাখা শরীর তোলা হচ্ছে, রাজ্যপালের কাছে খবর গেছে, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু তিনি তখন ডিসকভারি চ্যানেলের জন্য কাউবয় সেজে নৌটঙ্কিতে ব্যস্ত। এদিন যখন মৃতদেহের গিনতি 80 পার, তখন সংসদে আমাদের প্রধানমন্ত্রী সংসদের বিরোধী দলনেতাকে বালক সুলভ বলে খিল্লি করার চেষ্টা করছেন। হ্যাঁ, এক নির্মম আবেগহীন স্বার্থপর দৈত্যের মতন তিনি বক্তৃতা দিয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করেই যাচ্ছেন। ওদিকে মানুষ মারা যাচ্ছে। যে ঘটনার 30 মিনিটের মধ্যে অঞ্চলের এসপি ডিএম খবর পান, সেই ঘটনার 2 ঘন্টার পরে প্রধানমন্ত্রী ভাষণ দিতে উঠেছিলেন। আমাদের ভাবতেও লজ্জা লাগে যে এক অবিবেচক, অসংবেদনশীল মানুষ আমাদের প্রধানমন্ত্রী। একবার নয়, অন্তত 2 বার আমরা তার প্রমাণ পেলাম। আর ততোধিক দায়িত্ব জ্ঞানহীন আমাদের মিডিয়া, আমাদের জাতীয় এবং কোলেচাপা সেই সংবাদ মাধ্যম, যাদের কাছে খবর আসার পরেও তারা ওই মোদিজির মুখ পর্দা থেকে নামাতে পারেন। ওই সংবাদ মাধ্যম মানুষের কথা বলে না, শাসকের পায়ে তেল মাখায়, আর একবার তা প্রমাণ হলো। তবুও প্রধানমন্ত্রী যা বলেছেন তার সারমর্মের দিকেও যদি আমরা তাকাই, তাহলে দেখব উনি গতকাল অত বড় পাথরটাকে বুকে চেপে যা বলার চেষ্টা করছেন, যদি ওনার কাছে সেটা পাথর বলে মনে হয়, যদি তার ওজন থাকে, মৃত্যুর দাম থাকে, তাহলে উনি ক্রমশ নেহেরুর সমকক্ষ হয়ে উঠছেন। কি ভাগ্য উনি নেহেরুকে ছাপিয়ে গেছেন, এটা উনি বলেননি। আর 2 নম্বর হলো, বিরোধী দল বিশেষ করে কংগ্রেস আসলে হিন্দু বিরোধী। এখনো তিনি সেই ঘোরের মধ্যেই রয়েছেন। আরে বাবা, এই প্রচারিত করলেন গোটা নির্বাচন পর্ব জুড়ে। কংগ্রেস আসলে, বিরোধীরা আসলে আপনাদের মা বোনেদের মঙ্গলসূত্র কেড়ে নেবে ওই মুসলমানেরা, আপনার 2টো গরুর একটা নিয়ে যাবে ওই মুসলমানেরা। কংগ্রেস আর বিরোধীরা মুসলমান তুষ্টিকরণের কথা বলেন, এসব তো বলেছেন গত 3 মাস ধরে। মানুষ 303 থেকে 240-এ নামিয়ে দিয়েছে। কিন্তু ওই যে মেগালোম্যানিয়া, ইনসেনসিটিভ মানুষজন নিজেদের তৈরি জগতেই বাস করেন, উনি এখনো সেখান থেকে বের হতে পারেননি। গতকাল যে দুর্ঘটনা ঘটেছে, এখন জানা যাচ্ছে সেই মহারাজও বিজেপি ঘনিষ্ঠ। স্বাভাবিক,
সেই ঘটনার তদন্ত হোক আমরা চাইব। ভক্তির নামে এই সমর্পণ নিয়ে আমরা লাগাতার কথা বলবো, এই বাবাজি মাতাজিদের কথা বলবো, তার চেয়েও বেশি জরুরি এই একটা ঘটনা আমাদের দেশের প্রান্তিক নয়, রীতিমতো সেই এলাকার যেখানে পাকা রাস্তা আছে, বড় বড় গাড়ি চলে, প্রচুর মানুষ থাকেন, সেখানেও জীবনযাপনের ন্যূনতম ব্যবস্থাও যে নেই। সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা পুলিশ প্রশাসনের কঙ্কালসার চেহারাটা বের করে সামনে এনে রেখে দিল। ধিক্কার মোদিজির ওই ভুয়ো বিকাশ আর উন্নয়নকে, যেখানে হাসপাতালে চিকিৎসক নেই, বিদ্যুৎ নেই, বেড নেই, দম আটকে মানুষ মারা যাচ্ছে। সেখানে যখন এক মানুষ 5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলেন, তখন তাকে কেউ তো বলবেই, এই রাজা তুই ন্যাংটা, বলেই দিল। হাতরাসের 140টা লাশ পুড়ে ছাই হতে হতে বলে দিল, হে রাজা তুমি উলঙ্গ। এরকম কিছু ঘটনা স্বাধীনতা ঠিক পরেই হয়েছিল, যে ইংরেজ সাহেবদের দেখলে রাস্তা ছেড়ে দাঁড়াতে হতো, যে ইংরেজ সাহেবদের ক্লাব বা রেস্তোরাঁতে ঢোকা নিষেধ ছিল, যে ইংরেজ মেম সাহেবরা রেল কম্পার্টমেন্টে বসে থাকলে তাতে উঠলে বেধড়ক মার খেতে হতো, সেসব একেবারে হঠাৎই বদলে গিয়েছিল 1947-এ 15ই আগস্টের পর। মেম সাহেব হাঁ করে দেখছিলেন ওনার সাজগোজের বাক্সের ওপরে এক কালা আদমি পা রেখে অনায়াসে ঘুমোচ্ছেন নাক ডাকিয়ে। রাস্তায় দেখে সরে যাওয়া তো দূরের ব্যাপার, চিৎকার করে বাচ্চারাও বলতো, এই হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি। আর শোনা যায় এক অভিজাত ক্লাবে ধুতি পাঞ্জাবি পরে ঢুকে প্রেসিডেন্সি কলেজের কিছু ছেলে নাকি সুইমিং পুলে সাঁতার কেটে এসেছিল। তো এসব কি খুব নীতিনিষ্ঠ কাজ ছিল, খুব উচিত ছিল? জ্যাঠামশাই সুলভ ভঙ্গিতে বলা যেতেই পারে, না এগুলো খুব উচিত কাজ নয়। কিন্তু ওই যে এতদিনের পরাধীনতা আর অত্যাচার বহু নীতি নিয়মের কাঁথায় আগুন লাগিয়ে দেয়, এবারেও ঠিক তাই হচ্ছে। কাজেই আমাদের সংসদে হঠাৎ করে 303 থেকে 240-এ নেমে আসা বিজেপিকে নিয়ে খিল্লি আর থামছেই না। সেদিন মহুয়া মৈত্র গলা ছেড়ে গান গেয়েছিলেন, প্রায় ও মন্ত্রীমশাই, ষড়যন্ত্রী মশাই থেমে থাক গোছের একটা গান। তারপরের দিন কল্যাণ ব্যানার্জি চু কিত 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 খেলে দিলেন সংসদে বসেই। তো অধ্যক্ষ আসনে বসে থাকা ওম বিড়লা গোল গোল চোখ করে শুনছেন, এ আবার কি খেলা। উনি জানেন না প্রায় মায়ের পেট থেকে পড়েই বাঙালি চু বলে দম ভরে নিয়ে কিতকিত খেলা শুরু করেন। সেই কিতকিত শুরু হয় উচ্চ কণ্ঠে, আর সময়ের সঙ্গে সঙ্গে বা বলা ভালো দম ফুরোতে থাকলে কিতকিতের আওয়াজ কমে, স্পিডও কমে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটাই রগড় করে বোঝাচ্ছিলেন। 400 পার থেকে কিভাবে 240-এ এসে দম ফেলেছে বিজেপি, দেখুন সেই ভিডিও। खेल तो बहुत सा खेल है सर, चू कित कित भी खेल है। चू कित कित में चू धरा 400 में कित 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 कितना हुआ 240। वो गेम में भी हारा गया। इधर सर आपको, हम तो आपको ही देख रहे हैं, हम किसी को नहीं देख रहे। एक बार देखने से साइड से आपको ही देख सर, हम इसलिए आपको, आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है। সত্যি এক অদ্ভুত ব্যাপার, জিতেও হেরে গেছে বিজেপি। যখন নির্বাচন শেষ হলো আমি বলেছিলাম বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, জোর দিয়েই বলেছিলাম। বুঝতে পারছিলাম তখন বেশ কিছু বন্ধু যারা কায়মনোবাক্যে বিজেপির হার, প্রচণ্ড হার দেখতে চাইছিল, তারা লিখেই জানিয়েছিলেন বা ফোনে বলেছিলেন, তার মানে সেই তো বিজেপির সরকার। আমি বলেছিলাম হ্যাঁ বিজেপির সরকার, কিন্তু সেই সরকারের এই যে এক সব গিলে ফেলবো সেই ক্ষমতা থাকবে না। সংখ্যাগরিষ্ঠতাবাদের উপর নির্ভরশীল দলটা সংসদে সরকার তৈরি করেও কুঁকড়ে থাকবে, একদম সেটাই হচ্ছে। রাহুল থেকে অখিলেশ, মহুয়া থেকে কল্যাণ অনেক সিরিয়াস কিছু বলার সঙ্গে সঙ্গে যেটা করছেন সেটাকে আমরা বিশুদ্ধ খিল্লি করা বলি। তামাশার পাত্র এখন বিজেপি। রাহুল যখন বলছিলেন আমাদের স্বয়ম্ভু প্রধানমন্ত্রীর বায়োলজিক্যাল জন্মের কথা, তখনকার খিল্লিটা আরেকবার দেখেন। एक दिन प्रधानमंत्री 8 बजे कहते हैं, पता नहीं फाइन ट्यूनिंग हो गई भगवान के साथ, डायरेक्ट मैसेज भगवान। सर ने बोला है, सर प्रधानमंत्री ने ये बोला है, ये मैं नहीं बोल रहा हूं, प्रधानमंत्री ने बोला है कि मेरा डायरेक्ट कनेक्शन है भगवान के साथ। मैंने नहीं बोला, मैंने नहीं बोला।
सोशल मीडिया चीफ ऑल्सो टोल्ड भगवान जगन्नाथ एक मिनट प्लीज, एक मिनट माननीय राहुल गांधी जी, एक मिनट, माननीय सुरेश, एक मिनट प्लीज, एक मिनट रविशंकर जी प्लीज, एक मिनट। माननीय सदस्यगण, आप वरिष्ठ नेता हैं, सदन के नेता होते माननीय प्रधानमंत्री जी, और हम सबको माननीय प्रधानमंत्री जी का सम्मान करना चाहिए। ये सदन में हमेशा उच्च कोटि की परंपरा मर्यादा रही है। नो सर, नहीं, गौरव, अगर आपको स्पीकर सर, मैं की पुरानी पार्टी है। गौरव, स्पीकर सर, मैं रिस्पेक्ट कर रहा हूं। ये प्रधानमंत्री के शब्द हैं, मेरे शब्द नहीं हैं। ये प्रधानमंत्री जी ने कहा है, पब्लिक में, मीडिया को कहा है कि मैं बायोलॉजिकल नहीं हूं, मेरा डायरेक्ट कनेक्शन भगवान के साथ है। मैं नहीं बोल रहा हूं, प्रधानमंत्री मोदी जी ने बोला है। হ্যাঁ, এটাই বদলেছে। এর আগের লোকসভা হলে এই ওম বিড়লা চু কিতকে হিন্দু বিরোধী বা দেশ বিরোধী বলে সংসদের নথি থেকে বাদ দিতেন, এবারে পারেননি। চু কিতকিত থেকে গেল সংসদের লাইব্রেরিতে। হ্যাঁ, মাননীয় ওম বিড়লা, এবারে ওই চু কিতকিত খেলা হবে। ঘুঁটি ফেলে দান দিয়ে ঘুঁটি পার করতে আমরা জানি, বাঙালিরা জানে, দেশের মানুষ জানে। 236 জন বিরোধী সাংসদ ওই চু কিতকিত শিখে নেবে, তারপর নতুন সংসদ ভবনে খেলা হবে, চু কিতকিত খেলা হবে। দম ধরে রাখুন, এই খেলাতে জিতেই যাব আমরা। আর কিছুদিন পরে সংসদের খোল নলচে বদলে যাবে, খেলা হবে। নমস্কার।